বাবু তো বলেন নিজের এখনও 2023 থেকে 23, 24, 25 যারা পেনশন নিয়ে চলে গেছেন তাদের পেনশনের টাকা পয়সা পাওয়া যায়নি। একটা নতুন কাজ, একটা নতুন প্রজেক্ট, এগুলি তো দূরের থাক, যেগুলো তিলে 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 বিভিন্নভাবে এডিসি যে প্রশাসনের যে অ্যাসেটগুলো তৈরি করা হয়েছিল এগুলো পর্যন্ত আজকে বন্ধক দিয়ে খেতে হচ্ছে। কোথায় চলে গেছে? নরওয়াই টংথাই টুরিস্ট লস 50 জন ভিআইপি সহ সাধারণ মানুষ থাকতে পারেন। এই
30 লাখ টাকা পর্যন্ত টাটা কোম্পানির কাছে এখন বন্ধকে আছে। আমরা দুটো সিনেমা হল এডিসিতে গড়ে তুলেছিলাম, এই দুটো সিনেমা হল এখন এসআর গ্রুপকে কাছে বন্ধক দিয়ে রেখেছে। এডিসি প্রশাসনে প্রায় 400-র উপর গাড়ি আছে। তো 400-র উপর গাড়ি, এই গাড়ির তেল তো আমাদের প্রাইভেট থেকে মানে বিভিন্ন তেল থেকে থেকেই আমাদের কিনতে হয়। তার জন্য আমাদের ভাবনা ছিল যদি আমরাই যদি পেট্রোল পাম্প খুলি তাহলে তো আমাদের গাড়িগুলো সেখানে তেল নিতে পারবে, সে পুষে এডিসির হাতেই থাকবে। এর বাইরেও এডিসি হেডকোয়ার্টার এবং যেখানে আমরা পেট্রোল পাম্প করেছি পাশের এলাকার লোকজনও যদি এই তেল পেতে পারে তাদেরও কিছু সুবিধা হবে। আর 2-4 আনা যদি লভ্যাংশ যদি হয় তাহলে এডিসি প্রশাসনে তহবিলে এটা জমা হতে পারে। তা ভাবনায় রেখে এই পেট্রোল পাম্পগুলো খোলা হয়েছিল, এগুলো পর্যন্ত বন্ধ। তিলে তিলে করে যে খুমুলুং পার্কটা গড়ে উঠেছে গোটা রাজ্যের মধ্যে অন্যতম একটা পার্ক, এই পার্কের লকহাট বিশ্রামাগার 17-18টা সেখানে লকহাট হয়েছে। এই লকহাটটাকে পর্যন্ত এখন জিন্দাল কোম্পানির কাছে বন্ধক দিয়ে রেখেছে। আপনার জম্পুই হিলে অনেক টুরিস্টরা যায়, দেখতে যায় পাহাড়। সেখানে ইডেন একটা টুরিস্ট লজ আছে, সেখানে জায়গার সংকলন হয় নাই। আমরা এডিসি প্রশাসনটা একটা ডাক বাংলা সেখানে করলাম, এই ডাক বাংলাটাকে পর্যন্ত এখন লিজে বন্ধক দিয়ে রেখেছে। আপনার যে দুম্বুর জলপ্রপাত যে জলাশয় যে এলাকাটা, এটা এডিসির হাতে হস্তান্তরিত করা হয়েছে রাজ্য সরকার থেকে। এই দুম্বুর জলাশয়টা এডিসি দেখভাল করছে, কিন্তু এটাকে পর্যন্ত এখন বিশাখাপত্তনমে একটা কোম্পানিকে সেখানে বন্ধক দিয়ে রেখেছে, লিজ দিয়ে। ওরা মানে এটাকে পর্যন্ত পরিচালনা করতে সক্ষম হয় নাই। যে প্রদ্যুৎ বাবু বলেন যে টাকা আসে না, তো ওরা টাকা কোত্থেকে দেবে, যে রাজ্য সরকার টাকা দেয় না, এটা কতটা না? টাকার জন্য আমি হয়তো নতুন কিছু করতে পারি না, কিন্তু যেটা আছে যেটা ছিল এটাকে পর্যন্ত পরিচালনা করতে পারবেন না। আপনারা বন্ধক দিয়ে খেতে হয়, এত দেউলিয়া। পকেটের টাকা খরচ করে নাকি তিনি কাজগুলি করছে? না, পকেটে টাকা খরচ করো, পকেট টাকা ভারী করুক, সে আলাদা বিষয়। টাকা পায় কি পায় না সে তো রাজ্যের মানুষও দেখছে। টাকা যদি না পেয়ে থাকে তাহলে কি করে আপনার সারা পৃথিবী চষে বেড়াচ্ছে? কি করে লন্ডনে যায়, কি করে সিঙ্গাপুরে যায়, কি করে হংকংয়ে যায়, কি করে নিউজিল্যান্ডে যায়, কি করে আপনার পৃথিবীর সবচেয়ে সুখী দেশ সুইজারল্যান্ড, এই সুইজারল্যান্ডে যায়, কি করে আপনার যে লোকগুলো চোখের সামনে দেখেছি মোবাইলে রিচার্জ করার মতো পয়সাও ছিল না, কি করে একটা না দুটো কেউ 2-3টা করে পড়তে আইফোন 3 লাখ 4 লাখ টাকা দামের আইফোন কীভাবে ব্যবহার করছে। যে গুলো রিক্সায় চড়ে আগরতলা শহর ঘুরত, যে গাড়িগুলো ছিল গাড়ি বেঁধে রেখে কী করে আপনার 30-35 লাখ টাকা দামি গাড়িতে চড়ছে, কি করে বাড়িঘরগুলো হচ্ছে, কি করে আপনার 70,000 টাকা পায়ে জুতা সেখানে পায়ে দিয়ে আনন্দ ফুর্তি করছে। এই যে শুনলাম তো গত কিছুদিন আগে আপনার এই যে সিঙ্গাপুরে গিয়েছে, শীতের জন্য কোটি নাকি এনেছে 30,000 টাকা দামের কোট। এডিসি কর্মকর্তারা কেউ না কেউ এনেছে, তার জন্য তো মানুষ জেনেছে, মানুষ কথা বলছে। তো এগুলি কি করে সম্ভব হচ্ছে? টাকা নাই একদিকে বলছেন আপনারা, কিন্তু আমোদ প্রমোদে তো খামতি থাকছে না। তো আমোদ প্রমোদের খামতি থাকছে না, সুখ স্বাচ্ছন্দ্যের জন্য খামতি থাকছে না। তো আজকে আমোদ প্রমোদ দেশ বিদেশ এগুলি তো কোনো ধরনের খামতি তো থাকছে না, অথচ জনকল্যাণের জন্য কিছু করবার কথা বলে এগুলি তো তখনই বলে টাকা নেই। ঠিক আছে, টাকা না থাকলে এগুলি হবে না, কিন্তু আপনারা তো করছেন। তো এই যে বর্তমান যে এডিসি প্রশাসন সমস্ত দিক থেকে যদি আপনি বিচার করে দেখেন, সমস্ত দিক থেকে তাদের জিরো পারফরমেন্স এবং সবচেয়ে বেশি ওয়াস
নতুন তো কিছুই হলো না, যেগুলি ছিল এগুলি পর্যন্ত বন্ধক দিয়ে, রেহান দিয়ে, লিজ দিয়ে খেতে হচ্ছে। এই দৈন্যদশা এডিসি 40 বছর বয়সে হয়নি কোনো দিন। মথার যিনি নেতৃত্ব রয়েছেন, নেতা রয়েছেন পূর্ণচন্দ্র জমাতিয়া, তিনি দাবি করছেন এবারের নির্বাচনে 28-এর মধ্যে 25টি আসন মথা পাবে। এটা নাকি প্রদ্যোৎ কিশোর দেববর্মনের দমে 25টা আসন মথা পাবে। তো সেটা নিয়ে আপনার কি মন্তব্য? 25টা পেতে পারে, 5টাও পেতে পারে, জিরো হতে পারে। মানুষ যদি ভোট দেয়, মানুষ যদি সমর্থন করে পেতে পারে, কিন্তু মানুষ সমর্থন করবে কিনা, মানুষ তো চোখের সামনে দেখছে কী ছিল, কি হয়েছে। এবং যেগুলি ছিল, যেগুলো টাকা পয়সার প্রয়োজন নেই, যেগুলি কথা দিয়েও আপনার কথা রাখলো না যারা। আমি তো যদি বলি শুরু থেকে যদি এডিসি আজকে পর্যন্ত আঙুল তুলে বলক তো কোন কাজটা ওরা করেছে, কোন কাজটা? অথচ কত রঙিন স্বপ্ন দেখানো হয়েছে। ওয়ার্ল্ড ক্লাস মেডিকেল ফ্যাসিলিটি দিবে, এডিসি এলাকা নাকি স্বাস্থ্যের কোনো কিছু নেই। তার জন্য ঠিক আছে, আমি গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, ত্রিপুরা চুক্তি, মানে ইন্টারলোকেটার বা যা যা পলিটিক্যাল ডিমান্ড যেগুলি ছিল এগুলি রাজনীতির জন্য বলেছে, ভোটের জন্য বলেছে, আমি এগুলি ছেড়েই দিলাম। এগুলো করা যেত, যেগুলো করবার জন্য উদ্যোগও নিয়েছিল খানিকটা, কিন্তু কেন এগুলি ব্যর্থতার পরিচয় দিয়েছে। একেবারে মহা ধুমধাম করে ত্রিপ্রাসাদের ড্রেস পরতে হবে, আমাদেরই রক্ষা করতে হবে, ট্রেডিশনাল ড্রেস এগুলি রক্ষা করতে হবে। শপথ যেদিন নিয়েছে সেদিনেই ঘোষণা করেছে আমাদের এসকর্ট লাগবে না, এসকর্ট ফিরিয়ে দিয়েছে। এক সপ্তাহ পর এই এসকর্টগুলো আবার ফিরিয়ে নিলেন। এই এসকর্টগুলি থাকবার জন্য নিজেদের গ্রামের বাড়িতে, যে বাড়িটা বেড়াঘর ছিল, যে বাড়িটা মাটিয়া ঘর ছিল, যে বাড়িটা সোনের ঘর ছিল, এখন ওই বাড়িতে ওই পুলিশ এসকর্ট রাখার নামে 2তলা বাড়ি শোভা পাচ্ছে। কেউ কেউ 3তলা 4তলা ফাউন্ডেশন করে এই এডিসির টাকায় পুলিশে ব্যারাকের নামে পুলিশ এসকর্ট থাকবার জন্য, যারা এসকর্টেই প্রয়োজন মনে করলো না, ফিরিয়ে দেওয়ার কথা বলছে, ফিরিয়ে দিয়েছে। এই এসকর্ট নিয়ে আজকে এই রাজার হালে বাড়ি করে ওরা দিকপিকে আছে মানুষের জন্য। বলা হলো যেদিন শপথ নিয়ে এসে পরে দিনই নোটিফিকেশন বের করলো, আমরাই ত্রিপ্রাসাদের জন্য আমাদের কৃষ্টি সংস্কৃতিটাকে রক্ষা করব। মহা ধুমধাম করে নোটিফিকেশন করে বলা হয়েছে প্রত্যেক সপ্তাহে সোমবার দিন ট্রেডিশনাল ড্রেস পরতে হবে। যারা এডিসি তো ত্রিপুরা রাজ্যের সমস্ত কমিউনিটি, সমস্ত অংশের মানুষেরই কাজ করার সুযোগ আছে, কাজ করছে, চাকরি বাকরি করছে। নন ত্রিপ্রাসা যারা আছেন, বাঙালি মহিলা, মণিপুরী মহিলা, বিভিন্ন জনগোষ্ঠী, তাদেরকে প্রচণ্ড জোর করে বাধ্য করানো হচ্ছে তাদের ড্রেস পরতে হবে, ট্রেডিশনাল ড্রেস। কি অসহায় অবস্থা দেখলাম, বাঙালি মহিলা কি করে শাড়ি পরবে, এদিকে নাই বরফ পরবে, তাকেও সপ্তাহে একদিন এদিকে নাই বরফ পরতে হবে, কিনতে হবে। একেবারে ধুমধাম, মানে একেবারে লাল কালো, যেন একেবারে সাংঘাতিক বিচিত্র অবস্থা। 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, 3 সপ্তাহ গেল, 1 মাসের পরে দেখা গেল একজনও সে ট্রেডিশনাল ড্রেস পরার প্রয়োজন মনে করলো না। কেন এরকমটা টুলকিলাম কাণ্ড হবে? বলা হলো ন্যাশনাল লেভেলের স্বাস্থ্য পরিষেবা দেবে। অ্যাপোলো থেকে নিয়ে এসে মহা ধুমধাম করে উদ্বোধন করলেন আমাদের মহারাজ প্রদ্যোৎ কিশোরজি। 1 মাসের পর, 2 মাসের পর দেখা গেল এই অ্যাপোলো চেন্নাই থেকে যাদেরকে এখানে নিয়ে আসলেন, 1 মাস 2 মাসের পর সমস্ত পটলা পাটলি তুলে আবার চলে গেল। কেন এরকমটা হলো? কেন এরকমটা হলো? উপজাতির ছেলেরা, ছেলেদের মেয়েরা, যুব যুবতীরা ব্যবসা করবে, বাণিজ্য করবে, কত স্বপ্ন। নর্থ ইস্ট কোঅপারেটিভ সোসাইটির নামে একটা ব্যাংকে এনে মহারাজ প্রদ্যোৎ কিশোর উদ্বোধন করলেন। অনেক এক্সিবিশন হলো, গাড়ি ঘোড়া, ট্রাক, হেন তেন, এইগুলি সব বিনা গ্যারান্টারে, কোনো গ্যারান্টার লাগবে না, আপনার যত খুশি তত টাকা লোন নেবেন, ব্যবসা করবেন। ত্রিপ্রাসার যুবকরা তার ভবিষ্যৎ নিজেরাই
তৈরি করবে। উদ্বোধন হলো ব্যাংক, 1 মাসের মাথায় 2 মাসের মাথায় আবার সমস্ত মানে আপনার তল্পি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে ওনারা চলে গেলেন। তো এগুলি তুলকিলাম কাণ্ড না। একেবারে। এবং এখন প্রতিটা ক্ষেত্রে একটা কাজ সিদ্ধান্ত নিয়ে এসে করে সে সাকসেস করে উঠতে পারে না। তো এইরকমভাবে মানে সময়ে সময়ে মানুষকে বিভ্রান্তি করেই এই 5 বছর এই জায়গায় পর্যন্ত নিয়ে এসছে। তো 25টা এই সমস্ত অবস্থা তো মানুষ দেখছে। খুমুলুং হেডকোয়ার্টারে একটা ইটের টুকরা ওরা সেখানে পুঁতেছে, মহারাজাদের 1-2টা মূর্তি তৈরি করেছে, বীর বিক্রম কিশোর মানিক স্ট্যাচু, রায়কাসমের স্ট্যাচু, আর খুমুলুং পার্কে রাজা রানীদের কয়েকটা স্ট্যাচু তৈরি করা ছাড়া আর কি করেছে? একটা ইট, এটাকে বাদ দিয়ে একটা ইট সেখানে পুঁতেছে। তো কিসের জন্য মানুষ 25টার মধ্যে 28টার মধ্যে 25টা কেন? তা 28টার মধ্যে 28টা কেন বললো না? বলা তো উচিত 28টার মধ্যে 28টাই জিতবো, এ কথাটাই তো বলা উচিত ছিল। এখন তো আবার মথাও সরকারে আছে, আবার মথা বলছে নাকি এবারের নির্বাচনে তারা একা লড়াই করবে এডিসিতে। তো এটা কি একটা মাস্টার প্ল্যান মথা এবং বিজেপির? না না, এটা সম্পূর্ণ পরিকল্পিত। এটি হচ্ছে গতকালও মাননীয় মুখ্যমন্ত্রী বাইজালবাড়িতে গিয়ে বক্তৃতা করেছে। যতটা না বিরোধীদের গালমন্দ করা, শাসক শরিক দলদের মধ্যে গালমন্দ আমরা দেখেছি, শুনেছি। এবং এটা তো আমার তো মনে হয় প্রদ্যোৎ কিশোর মানিক্য আর ডক্টর মানিক শাহ দুজনেই বসে খুব মানে ভেবে চিনতে এই নাট্য মানে যে এটা রচনা করা হয়েছে। এইরকমভাবে আমাদের নাটক হবে, এইরকমভাবেই আমরা মঞ্চস্থ করব, ত্রিপুরা মানুষকে বোকা বানাবো। কাজেই এই যে একে অপরের বিরুদ্ধে লড়াই করবে, একে অপরের বিরুদ্ধে গালমন্দ করবে, এটাই এইভাবেই আমরা চলবো। এটা দুজনেরই রচিত নাটকের চিত্র। আরে যদি এতই খারাপ মনে করে কিসের স্বার্থে? বিজেপিও বলছে যদি আপনারা মনে করেন চলে যেতে পারেন, ত্রিপুরা মথাও বলছে যদি আপনারা মনে করেন আমাদেরকে তাড়িয়ে দিতে পারেন। কি সুন্দর কথাবার্তা! তো এটা তাদের আসলে নিজেদের অপদার্থতা। রাজ্য সরকার আজকে 8 বছর হতে চলছে, ত্রিপুরা মথা এডিসি প্রশাসন 5 বছর হতে চলছে। দুটোরই মানে মিলে সরকারি আছে, দুটারই প্রশাসন একেবারে চরম ব্যর্থতা। বুক চাপড়িয়ে চাপড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন সবাই বলছেন উন্নয়নে নাকি বন্যা বইছে, উন্নয়ন নাকি শুধু এখন রাস্তায় দিয়ে হেঁটে গেলেই দেখা যায় না, আকাশপথেও নাকি এখন উন্নয়ন দেখা যাচ্ছে। তো কি উন্নয়ন? উন্নয়নের মাপকাঠিটা কি? একটা রাজ্যের মাথা পিছু ইনকাম, এটা হচ্ছে উন্নয়ন। আপনার পরিবারের ইনকাম কত হয়েছে, এটা হচ্ছে উন্নয়ন। কত 2018 সালে গড় মাথা পিছু কত ছিল ত্রিপুরার মানুষের? এখন কত গড় মাথা পিছু? এটা তো আমার কথা নয়, এটা তো সরকারি তথ্য এগুলি দিচ্ছে। 2015 যেখানে 17-18 হাজার মাথা পরিবার পিছু ইনকাম, আর আজকে সেখানে 9-10 হাজার পরিবার পিছু ইনকাম। 2018 সালে মাধ্যমিক পরীক্ষার্থী ছিল প্রায় 49,000 কাছাকাছি, 48,000 উপর। আর 2025-এ মাধ্যমিক পরীক্ষার্থী হয়েছে 28,991 জন। 2018-তে বিভিন্নভাবে সুবিধাভোগী সামাজিক পেনশন যারা পেতেন 4,19,000, আজকে সেই সংখ্যা হচ্ছে এই বছরের 2025 এপ্রিল মাসে যে অধিবেশন হলো, গ্রীষ্মকালীন অধিবেশন, সেখানে মাননীয় মন্ত্রী তো হিসাব দিয়েছেন বর্তমানে এই সংখ্যাটা হচ্ছে 3,78,000। ড্রপ আউট 35.72%, 1 to 12 পর্যন্ত
এগুলি তো সেন্ট্রাল গভর্নমেন্টের তথ্য, মানব সম্পদ দপ্তরের তথ্য। কত হাজার হাজার বেকার যুবক 10,000 15,000 টাকা রোজগারের জন্য আজকে রাজ্যের বাইরে রাজ্যান্তরিত। উন্নতি কয়টা শিল্প কারখানা নতুন হয়েছে? এই যে সামনে যে বর্জন্য গ্রোথ সেন্টার, বামফ্রন্ট সরকার অনেক স্বপ্নকে সামনে নিয়ে এই গ্রোথ সেন্টার করা হয়েছিল। 40-42টা ছোট বড় মাঝারি, বড় তো নয়, আমাদের যে ছোট মাঝারি শিল্প কারখানা ছিল। আজকে কয়টা আছে এখানে? 17-18টা মাত্র। যেখানে 10-12 হাজার লোক কাজ করতো, আজকে 2-2.5 হাজার মানুষ সেখানে কাজ করছে। উন্নয়ন হচ্ছে। এই সারা ত্রিপুরায় যে ইটভাটার সংখ্যা কত? 300-এর উপর ইটভাটা, এখন 150-র নিচে ইটভাটাগুলো চলছে। জিরানিয়া তো আমার বাড়িতে জিরানিয়া এলাকাতেই শুধু যে জিরানিয়া ইয়েতে আপনার 84টার মতো ইটভাটা ছিল, এখন 25টার উপরে চলে না। সরকার ইট কিনছে না, রাস্তা হচ্ছে না, নতুন দালান বাড়ি হচ্ছে না, অফিস আদালত হচ্ছে না, শুধু চুন কালি দিয়ে, গেরুয়া কালার দিয়ে এগুলি রং আবার বেচা কেনা হচ্ছে। কিন্তু ইট নয়, সিমেন্ট নয়, বালি নয়, রড নয়, দোকান থেকে শুধু রং কেন হচ্ছে, গেরুয়া রঙের কিন্তু টান পড়ে যাচ্ছে। এত বামফ্রন্ট সরকার বিল্ডিং করেছে, বাড়িঘর করেছে, এগুলি যদি রং দিতে হয় নতুন করে, টান তো পড়বেই। এগুলি ছাড়া কী করেছে? শিক্ষা, স্বাস্থ্য, নতুন একটা হাসপাতাল হয়েছে, নতুন একটা কলেজ হয়েছে, যা 1-2টা কলেজ হয়েছে প্রাইভেট কলেজ হয়েছে, টাকাওয়ালাদের জন্য কলেজ হয়েছে, গরিব মানুষের জন্য শিক্ষার কোনো ব্যবস্থা হয়েছে? চ্যালেঞ্জ করেই তো বলতে পারি, সরকার ঘোষণা দিয়েছে 2024-এ 961টা স্কুল বন্ধ করে দেওয়ার জন্য। 1,62,000 সরকারি কর্মচারী ছিল অনিয়মিত। আজকে কোথায় থেকেছে? কিছুদিন আগে তো মাননীয় মুখ্যমন্ত্রী হিসাব দিলেন, এখন রাজ্যে 1,17,18,000 হচ্ছে কর্মচারীর সংখ্যা। কত হাজার কমেছে? উন্নয়ন, শিল্প বলেন, স্বাস্থ্য বলেন, শিক্ষা বলেন, রোজগার বলেন, নতুন কিছু হয়েছে? ডেভেলপ হয়েছে কি? নেশা ডেভেলপ হয়েছে, মদের দোকানে ডেভেলপ হয়েছে, সংখ্যা বেড়েছে। খুন, রাহাজানি, দর্শন, এগুলির সংখ্যা বেড়েছে। গোটা দেশের মধ্যে এসআইবি সংখ্যা বেড়েছে। 1 নম্বর ত্রিপুরা, নেশাতে ছত্তিশগড়ের পরেই ত্রিপুরার স্থান। বেড়েছে। উন্নয়ন হয়েছে? হ্যাঁ, উন্নয়ন হয়েছে। শতকরা 10 জন মানুষের। মানিক সরকারের আমলে ওই গোটা দিয়া টাকা আইতো, এখন কলসি দিয়ে আসে। এই কলসি এখন 10 ভাগ নেতার পকেট ভর্তি হয়েছে। 90 ভাগ মানুষ আজকে সত্যি, আপনারা গ্রামের বাজারে যান না, আহাকার বাজারগুলি। কাজে সমস্ত বিচারেই যদি দেখি, খোঁজখবর নিয়ে, যারা খোঁজখবর নেন তারা জানেন কি চলছে। সেই জায়গায় বিজেপি বলছে ত্রিপুরা মথা বলছে বিজেপিকে, এই তো নাটক, চোর পুলিশের খেলা, এছাড়া এটা কিছু নয়। একেবারে আমরা যেহেতু একেবারে আলোচনার শেষে এসে দাঁড়িয়েছি, একটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে 26-এর এডিসির নির্বাচনে গণমুক্তি পরিষদ কি সবকটা আসনেই লড়াই করবে কিনা, বা আপনারা এতটা আত্মবিশ্বাসী রয়েছেন কিনা যে পরিবর্তন আসতে পারে এডিসিতে? আরে এটাই যে প্রশ্নটা করেছে, এই প্রশ্নটা আমি তো মনে করি অভ্যন্তর। কারণ সিপিএম, বামফ্রন্ট মানুষকে বাদ দিয়ে পালিয়ে যাওয়ার পার্টি বা সংগঠন নয়। অনেক
লড়াই তা তিতেখার মধ্যে লড়াই আমরা করেছি। কত রক্ত ঝরেছে, কত রক্ত আমাদেরকে দিতে হয়েছে, কতজন লোক আমাদের শহীদ যেমন হয়েছে, কারাবরণ করতে হয়েছে। এই লড়াই সংগ্রাম মধ্যে দিয়ে আমরা চলছি। কাজে 26-এ নির্বাচনে লড়াই হবে, লড়াই করব আমরা। এবং যে কথাগুলো এতক্ষণ ধরে বলছিলাম, মানুষের প্রতি আমাদের বিশ্বাস আছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলছিলেন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। মানুষ সবগুলি দেখছে। এখন দেখছেন যে জমায়েত হেউ মানে একেবারে আপনার কি বলবো সুপার, সেখানে আপনার এই যে জমায়েতগুলো যে হচ্ছে, এগুলি যতই করুক এখন, আরে এতই যদি এই ভোটের আর 3 মাস আছে হাতে, এখন বিজেপি জমায়েত কীভাবে করছে, কম্বল বিতরণ করা হবে, মুখ্যমন্ত্রী আসবেন, সুতা বিতরণ করব, আপনারা আসেন। TRLM, সেলফ হেল্প গ্রুপ, আশাকর্মী, তারা অতিষ্ঠ হয়ে পড়ছে। এখন আশাকর্মীরা ক্লান্ত। মুখ্যমন্ত্রী ডাকছে, মন্ডল ডাকছে, হোমকে ডাকছে। এই যে প্রদ্যুৎ কিশোর যে এই যে জনসভাগুলি করছে, সব জনসভাতেই কম্বল আর কম্বল সুতা দিয়ে জনসভাগুলো করতে হচ্ছে। কাজেই মানুষ এইগুলি জীবনের অভিজ্ঞতা থেকে দেখছে, এটি প্রশাসন কারা কীভাবে কী ছিল আর কি হয়েছে, কি হওয়ার কথা ছিল, কিভাবে মানুষজনকে ঠকানো হলো, কিভাবে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা হলো। আর আপনি এখন বলছেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী হতে হবে, ওয়ান নর্থ ইস্ট, আমরা 10 জন MP আছে নর্থ ইস্টে, আগে এখন একা নয়, এখন সমস্ত উত্তর পূর্বাঞ্চলে MP সমস্ত জনগোষ্ঠী একটাভাবে লড়াই করে আমাদের দাবি আদায় করব। হবে? কাদের সাথে আপনি নর্থ ইস্ট ওয়ান করছেন? সব তো বিজেপি ছত্রছায়ায় এখন সরকারি পরিচালনা করছেন, সেখানে মন্ত্রী সবাই আছে, আপনারাও বিজেপির সাথে আছেন। হবে? হবে কি? আর ত্রিপুরা মুখ্যমন্ত্রীর কথা বলছেন, মুখ্যমন্ত্রী যে কেউ হতে পারে গণতন্ত্র দেশে। আরে আমেরিকায় কালো চামড়ার লোক কতজন আছে, হলো তো রাষ্ট্রপতি। এবং গণতন্ত্র দেশে হতে পারে, কিন্তু সদর্প ঘোষণা করে আমি হব, এটা গণতন্ত্রের লক্ষণ না। এটা হলো স্বৈরাচারী মনোভাব। এটা মানে আসলে কি বলবো, এটা এক ধরনের মানে স্বৈরাচারী না, শুধু এটা ফেসিবাদ, স্বৈরাচারী, মানে ব্যক্তিতান্ত্রিক যে দৃষ্টিভঙ্গি, সামন্তবাদী যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এটা। মানুষ চাইলে হবে। কাজে আরে মুখ্যমন্ত্রী কেন, এডিসি তো আপনারই তো চিফ এক্সিকিউটিভ মেম্বার, তো কেন এই দুর্দশা হবে? এটা আগে সামলাক না, এটাই সামলাক না। 13 জন তো আপনার মন্ত্রিসভাকে সমর্থন করে, আপনার MLA আছে, 2 জন তো মন্ত্রী আছে, তারা কি করছে? ত্রিপুরার জন্য, রাজ্যের জন্য কি করছেন ওনারা? কি করছে ওনারা? কিছু করছে নাকি? কাজেই এগুলি কথা বলে হবে না। এখন কি করব, মানে এখন কিছু হলেও তো মানুষজন তো আছে, MLA তো আছে, এডিসি মেম্বার তো, এডিসি তো আছে। অর্থাৎ আপনারা বিশ্বাস করেন যে গণমুক্তি পরিষদের সাথে মানুষ আছে? না, থাকবে না কোনো মানুষ। হ্যাঁ, সাময়িকের জন্য মানুষ বিভ্রান্তির শিকার হয়েছে। ত্রিপুরা ল্যান্ড, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, মহারাজ বলেছে, ওইদিকে 299টা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ত্রিপুরা ল্যান্ড ছিল, সব কিছু মানে ঠিকই। এগুলি হলে তো ভালোই, মানুষ ভেবেছে, এখন অভিজ্ঞতা থেকে দেখছে
কিছুই তো হলো না, বরং যা ছিল এগুলোই তো হারালাম আমরা, এগুলোই তো হারালাম। আরও ভয়ঙ্কর সংকটের দিকে প্রদ্যুৎ কিশোর যা আজকে আমাদের বিপদের দিকে নিয়ে যাচ্ছে। যে সিএ এখন, যে সিএ হলে আমাদের গোটা উত্তর পূর্বাঞ্চলে তার অস্তিত্বই বিপন্ন হবে। এটা যদি কন্টিনিউ করতে থাকে, 14 থেকে 24 হলো, 24 থেকে এটা যদি 34 হয়, 34 থেকে যদি 44 হয়, 44 থেকে 54 হয়, আপনি থাকতে পারবেন? উনি বলছেন আমি তিপ্রাসার জন্য, কোন তিপ্রাসাকে আপনি বাঁচাবেন? আপনি বলছেন আমি জাতি কৃষ্টি সংস্কৃতি রক্ষা করব। আজকে বিজেপি আরএসএস ইউসিসি করলো, ইউনিফর্ম সিভিল কোড, মানে আপনার কাস্টম, আপনার জীবনধারা, আপনার সংস্কৃতি থাকবে? থাকবে না তো। এই যে সিলেবাসের মধ্যে ঢুকে দেওয়া হচ্ছে ত্রিপুরাসা, বিশেষ করে বড় ভাষাভাষী যারা ত্রিপুরাসা যারা আছে, আমাদের সবচেয়ে বড় মানে যারা এখনই হিন্দু বা এনামিস যারা আছে, তাদের প্রকৃত যে দেবতা যাকে আমরা মানি, এটা হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে গড়িয়া। গড়িয়া হচ্ছে আমাদের সবচেয়ে বড় উৎসব। এখন ওই আরএসএস বিজেপির মোটুটাকে নিয়ে ওই ইউসিসি ভাবনাকে রেখে এখন সিলেবাসের মধ্যে ঢোকানো হচ্ছে। ত্রিপ্রাসাদের সবচেয়ে মাথায় কত কোনটা, মানে সবচেয়ে বড় দেবতা বলা হচ্ছে মহাদেব, বলা হচ্ছে হনুমান। মহাদেব আমরা পূজা পার্বণ করতে পারি, কিন্তু এটাকে সবচেয়ে বড় হিসাবে দেখি না। হনুমানটাকে আমরা সেরকমভাবে দেখি না। কিন্তু ওই আরএসএসের মোটু, ইউসিসির মোটু, আপনাকে সেদিকে ঠেলে যাওয়া হচ্ছে। আপনার সংস্কৃতি রক্ষা থাকবে, পাবে? তো সবচেয়ে ভয়ঙ্কর একটা অনিশ্চিত জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং তার পিছনে এই প্রদ্যুৎ কিশোর তারাও হাত ধরাধরি করে এটাকে মেনেই আজকে এই চরম বিপদের মধ্যে ফেলবার চেষ্টা করছে। কাজে এগুলি মানুষ দেখছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। একেবারেই আমরা সরাসরি ছিলাম আপনাদের সাথে আসন্ন এডিসির নির্বাচন এবং ইতিমধ্যেই কি পরিকল্পনা রয়েছে গণমুক্তি পরিষদ সহ বামফ্রন্টের, সমস্তটাই আমরা শুনলাম। আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দ্য সোশ্যাল বাংলা।